হ্যালো বন্ধুরা, আমি সাগরনীল। আজকে রেট্রোভিউর এপিসোড 10-এ কথা বলবো রাজকুমার সন্তোষী পরিচালিত, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগন এবং ঐশ্বর্যা রাই অভিনীত 2004 সালের হিন্দি ছবি খাকিকে নিয়ে। সেই ছবিটা নিয়ে আলোচনা করতে করতে গুড স্ক্রিন প্লে রাইটিং কি, অর্থাৎ ভালো চিত্রনাট্য কীভাবে লিখতে হয়, এবং গুড ক্যারেক্টার রাইটিং কি, অর্থাৎ ভালো চরিত্র কীভাবে ডিজাইন করতে হয়, সেটাও অল্প বিস্তর এক্সপ্লেন করবার চেষ্টা করব। গল্পটা সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম ছোট্ট করে বলি, চন্দনগড় এলাকাতে আনসারি নামের একজন কয়েদি আছে যার সঙ্গে আইএসআই এর যোগ আছে এরকমটা অনুমান করা হচ্ছে। তাকে মুম্বাইতে আনতেই হবে, কিন্তু পুলিশ তাকে কিছুতেই মুম্বাইতে আনতে পারছে না, কারণ যখনই তারা মুম্বাইতে আনসারিকে আনতে যাচ্ছে তাদের উপর অ্যাটাকস হয়ে যাচ্ছে, টেররিস্টরা তাদের উপরে হামলা করে দিচ্ছে। যে কারণে ডিপার্টমেন্টের থেকে দায়িত্ব দেওয়া হচ্ছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারের উপরে, যে একজন সিনিয়র পুলিশ অফিসার, এবং তাকে একটা টিম দেওয়া হচ্ছে, যে টিমের মধ্যে রয়েছে তুষার কাপুরের ক্যারেক্টার, অক্ষয় কুমারের ক্যারেক্টার। এবার এই যে পুরো টিমটা, তারা আনসারিকে শেষ অবধি মুম্বাইতে ফিরিয়ে আনতে পারে কি, এবং ফিরিয়ে আনার পথে তারা কি কি অবস্ট্যাকেল ফেস করে, যাবতীয় জানতে গেলে আপনাদেরকে এই ছবিটা দেখে নিতে হবে। প্রথম কথা তো হচ্ছে এই যে পুরো টিমটার প্রত্যেকটা মেম্বারকে কিন্তু ধরে ধরে এস্টাবলিশ করা হয়েছে, একটা করে সিন দেওয়া হচ্ছে, সেটা কমলেশ সাওয়ান্তের ক্যারেক্টারটা হোক কিংবা তুষার কাপুরের ক্যারেক্টারটা হোক। এই ক্যারেক্টারগুলোর আদর্শ কী, ক্যারেক্টারগুলোর ব্যাকগ্রাউন্ড কী, ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এদের সম্পর্কটা কী, কোন ওয়ার্ল্ড থেকে আসছে, মানুষগুলোকে যাতে বুঝতে পারে দর্শক, সেটা কিন্তু একটা করে সিন দিয়ে হলেও এস্টাবলিশ করা হয়েছে। এবং তার পরবর্তীতে আমরা দেখতে পাই অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে কিন্তু অনেকটা সময় দেওয়া হচ্ছে, যেহেতু সে লিড, যেহেতু সেই ক্যারেক্টারটার উপরে পুরো ছবিটা দাঁড়িয়ে, সে আমাদের মূল প্রোটাগনিস্ট, তার চোখ দিয়ে আমরা পুরো গল্পটা দেখবো। যে কারণে সেই মানুষটা কীরকম ডিউটি করতে করতে নিজের পরিবারকে সময় দিতে পারেনি, ভালো পুলিশ অফিসার হতে গিয়ে ভালো বাবা হতে পারেনি, ভালো করে নিজের ডিউটি করতে গেছে, ক্রাইমকে শেষ করতে গেছে, পলিটিশিয়ানরা তার বদলি করিয়ে দিয়েছে, ডিপার্টমেন্টকে নিজের 30 বছর দিয়ে দিয়েছে, পরিবারকে সময় দিতে পারেনি, কমিটমেন্টের সঙ্গে নিজের জব করেছে, কিন্তু রিটার্নে ডিপার্টমেন্ট সেভাবে তাকে সেই রেসপেক্টটা দেয়নি, একটা প্রমোশন অবধি দেয়নি। কারণ এরপর সিনেমাতে বেশ কিছু এরকম ইভেন্টস রয়েছে যেখানে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা বিং দ্য হিরো, বিং দ্য লিড, এমন কিছু সিদ্ধান্ত নেবে যে সিদ্ধান্তগুলো প্রচণ্ড বেশি আদর্শবাদী, সেই সিদ্ধান্তগুলো একেবারেই প্র্যাকটিক্যাল নয়। তো সেটা কেন, সে ক্যারেক্টারটা কেন ওরকম কাজ করছে সেটা দর্শককে বোঝানোর জন্য, সেটাকে কোথাও একটা লজিক্যাল করে তোলবার জন্য ক্যারেক্টারটাকে প্রপারলি এস্টাবলিশ করাটা দরকার ছিল, যেটা রাইটার শ্রীধর রাঘবন এবং রাজকুমার সন্তোষী তারা কিন্তু প্রপারলি করেছেন ছবির মধ্যে। অক্ষয় কুমারের যে ইন্ট্রো সিনটা, সেটা তো ব্যাপক, মানে সেই সিনটা যারা একবার ছবিটা দেখেছে তারা কখনো ভুলতে পারবে না। সেই সিনটা দর্শককে এতটাই বেশি হাসাতে পারে, হিলেরিয়াস একটা সিন। অক্ষয় কুমারের ক্যারেক্টারটা অত বেশি সৎ নয়, অত বেশি বাস্তববাদী নয়, বরং সে ঘুষ টুস নেয়, সেই ক্যারেক্টারটা অত বেশি সিরিয়াস নয় বাকি সবার মতন। এই ক্যারেক্টারটাই যে সিনেমা শেষ হতে হতে সিনেমাটার বেস্ট ক্যারেক্টারের প্রতিপন্ন হবে, অন্য সমস্ত ক্যারেক্টারকে 10 গোল দিয়ে দেবে, এটা সত্যি বলতে অক্ষয় কুমারের যখন ওই নন ভেজ কমেডি সিন দিয়ে এন্ট্রি হচ্ছে, তখন কেউ ভাবতেই পারে না যে ওই ক্যারেক্টারটার পরিণতি এরকম কিছু হতে চলেছে। আমার দেখুন খুব সিম্পল কথা, অক্ষয় কুমারের ক্যারেক্টারটা ছাড়া কখনো খাকি হতো না, হতে পারতই না, জাস্ট ইম্পসিবল। আপনি অক্ষয় কুমারের ক্যারেক্টার ছাড়া খাকি ছবিটাকে ভাবতেই পারবেন না। ওয়ান অফ দ্য বেস্ট কমিক রিলিফ এভার, মানে এটা একটা বেসিক্যালি কি কপ ড্রামা, একটা অ্যাকশন থ্রিলার ছবি, যার মধ্যে একটা পলিটিক্যাল ছবি বলা যেতে পারে। সেই ছবিটার মধ্যে এই যে রমকমের তারকা লাগানো শ্রীরাম রাঘবন যেটা স্ক্রিন প্লের মধ্যে করেছেন, এটা অবিশ্বাস্য। 100 বারের মধ্যে 99 বার এটা ফেল করবে, কিন্তু সেই যে বাকি একবার যেখানে অ্যাকচুয়ালি সাকসেসটা পাওয়া গেছে, সেই ছবিটা হচ্ছে খাকি। এত সিমলেসলি সেই তারকাটা লাগিয়েছেন রমকমের, মানে সিনেমার ফার্স্ট হাফটাতে প্রথম 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে, যতক্ষণ না ওরা ওই বাড়িটাতে পৌঁছে যাচ্ছে, ওই ভুতিয়া বাড়িটাতে, সেটার ব্যাপারে আমি আসছি। তার আগে অবধি দেখবেন অক্ষয় কুমারের সঙ্গে ঐশ্বর্যা রায়ের বেশ কিছু লাইট নোটের সিন রয়েছে, বেশ কিছু রমকমওয়ালা সিন রয়েছে, ফিল গুড ব্যাপার। সেটা এই ছবিটার যে গতিটাকে কোথাও রুদ্ধ করে দিচ্ছে না, সেটা যে দেখতে মজা পাচ্ছি। মানে এই ছবিটা দেখুন, ছোটোবেলায় ভালো লেগেছে, তখন বুঝতাম না অনেক কিছু, ঠিক আছে। আজকেও যখন দেখছি, কোথাও মনে হচ্ছে না যে ছবিটা আটকে যাচ্ছে, গল্প যেন এগোচ্ছে না। কেন এসব কমেডি সিন, কেন এসব প্রেমের মুহূর্ত, এটা তো একটা অ্যাকশন থ্রিলার ছবি মনে হচ্ছে না। বাকি ছবির স্ক্রিন প্লে রাইটিংয়ের ক্ষেত্রে শ্রীধর রাঘবনের যে জিনিয়াস, সেটার একটা এক্সাম্পল আপনাদেরকে দিচ্ছি। সিনেমার একদম শুরুর দিকে যখন ওরা চন্দনগড় যায়নি, টিমে একজন কনস্টেবল ছিল, সে দেখবেন অক্ষয় কুমারকে জিজ্ঞাসা করে, স্যার আপনি তো অনেক দাও লাগান, আপনার কি মনে হচ্ছে কত % চান্স রয়েছে? তখন অক্ষয় কুমার বলে 100%। তখন কনস্টেবলটা বলে ফিরে আসবার, তখন বলে না, উপরে যাওয়ার। অক্ষয় কুমারের ক্যারেক্টারটার সঙ্গে তার পরবর্তীতে ছবির ক্লাইম্যাক্সে গিয়ে কি পরিণতি হয় আমরা সকলে জানি, সত্যিকারের সে কিন্তু উপরেই চলে যায়। ঐশ্বর্যা রায় যখন ছবিতে এন্ট্রি হচ্ছে, অক্ষয় কুমার ঐশ্বর্যা রায়কে যখন প্রথমবারের জন্য ছবিতে দেখে, তখন তার ডায়লগ ছিল ইয়ে নীলি আঁখে একদিন মুঝে মারওয়াইগি, এবং তারপর ছবিতে কি হয় সেটাও কিন্তু আমরা খুব ভালো মতো জানি। তো যখন আপনি ছবিটা অনেকবার দেখবেন, আপনি বুঝতে পারবেন যে অনেকগুলো ক্লুজ কিন্তু অ্যাকচুয়ালি ছাড়তে যাওয়া হয়েছিল, যে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা আসলেই মরতে চলেছে। একদম শেষ ভাগে অজয় দেবগনের ক্যারেক্টারটা তার পাশে যখন স্টেডিয়ামের মধ্যে বসে রয়েছে ঐশ্বর্যা রায়, এবং একদম মাঝ মাঠে দাঁড়িয়ে রয়েছে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা, অজয় দেবগন অক্ষয় কুমারকে বলে তোমাদের সমস্ত পজিশনস আগে থেকে কিভাবে জানতে পেরে যাচ্ছিলাম, কিভাবে সেটা সম্ভব হচ্ছে?
হচ্ছিল, সেটা সম্ভব হচ্ছিল এই নীলি আঁখির জন্যই। নীলি আঁখি মানে ঐশ্বর্যা রায়কে বেসিক্যালি অ্যাড্রেস করে। তো এই নীলি আঁখি টানটা কিন্তু ছবির মধ্যে বারবার ফিরে আসে। একটা গান রয়েছে যে গানটা আমাদের সকলের ছোটবেলা আমরা প্রচুর শুনেছি, সেই গানটা খুবই জনপ্রিয় গান, দিল ডুবা নীলি আঁখো মে ইয়ে দিল ডুবা। তো অক্ষয় কুমারের ক্যারেক্টারটা যে ডুবতে চলেছে এই নীলি আঁখির জন্য, ঐশ্বর্যা রায় ক্যারেক্টারের জন্য, সেটা কিন্তু গানটার মধ্যেও ক্লুজ ছাড়া হয়েছে। যে কারণে আমি বললাম এই যে রমকম পার্টটা ছবিটার, সেটা ডান সো রাইট, এত সুন্দরভাবে করা। সেখানে এই যে একটা গান রয়েছে, যে গানটা বেসিক্যালি মানে ওই জায়গায় ফিট হয় না, কিন্তু গানটা প্রথম কথা শুনতে যেহেতু ভালো লাগছে, যেহেতু এন্টারটেন করছে, যে কারণে ঠিক আছে জোর করে একটু ফিট করা হয়েছে, কিন্তু সেটা খারাপ লাগছে না। তারপর ছবির ক্লাইম্যাক্সে গিয়ে বোঝা যায় যে সেই গানটা কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসে রাখা নয়, সেখানে কিন্তু লিরিক্সের মধ্যে একটা ক্লুও ছাড়া রয়েছে। এটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ নয়। গানটার মধ্যে একটা লাইন ছিল, ইশক মে তেরা জিতা হু ইশক মে তেরা মার যাউঙ্গা। এই যে পার্টিকুলার লাইনটা ইশক মে তেরা মার যাউঙ্গা, এখানেও কিন্তু ক্লু ছাড়া হয়েছিল। আমরা ভেবেছিলাম এই কথার কথা মরে যাওয়া, কিন্তু আসলেই যে মরে যাওয়া সেটা ছবির শেষ ভাগে যে রয়েছে আমরা কেউ বুঝতে পারিনি। এটাই হচ্ছে স্ক্রিন প্লে রাইটিং এর জিনিয়াস। কেন অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকে ছবির বেস্ট ক্যারেক্টার আমি বলছি, দেখবেন আনসারিকে নিয়ে যে টুইস্টটা রয়েছে, আনসারির সত্যিটা যখন অক্ষয় কুমারের ক্যারেক্টারটা এবং বাকি সকলে দর্শক জানতে পারে, তার আগে অবধি দেখবেন অক্ষয় কুমারের ক্যারেক্টারটা একরকম, কিন্তু আনসারির সত্যিটা যেই সে জানতে পেরে গেল, যেহেতু ক্যারেক্টারটার মনটা আসলে ভালো, যতই ও দেখা যে ও কোনো কিছুকে সিরিয়াসলি নেয় না, ছক করবার চেষ্টা করছে ঐশ্বর্যা রায়ের সঙ্গে, কমেডি করছে, এটা সেটা তুষার কাপুরের পেছনে লাগছে, কিন্তু যখনই একবার সত্যিটা জানতে পেরে গেল, তার পরবর্তীতে কিন্তু ক্যারেক্টারটার মধ্যে একটা 180 ডিগ্রি চেঞ্জ আমরা দেখতে পেলাম। তারপর না অক্ষয় কুমারের ক্যারেক্টারটা সেভাবে কোনো কমেডি সিন রাখা হয়েছে, না সেভাবে ঐশ্বর্যা রায়ের সঙ্গে ছক করবার চেষ্টা করছে সেরকম কোনো সিন রাখা হয়েছে। হঠাৎ করে আক্কির ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি সিরিয়াস হয়ে যায়, ক্যারেক্টারটাকে একদম আমূলভাবে বদলে ফেলা হয় ওই পার্টিকুলার ইনসিডেন্টটার পরবর্তীতে। এটাই হচ্ছে স্ক্রিন প্লে রাইটিং, যে একটা ক্যারেক্টারের মধ্যে একটা এমন ইভেন্ট ঘটলো যার পর ক্যারেক্টারটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেল, আর সেই চেঞ্জটাকে দেখাচ্ছে কীভাবে সেটাও কিন্তু ম্যাটার করে। দেখবেন অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা একটা জায়গা রয়েছে যেখানে অমিতাভ বচ্চন ক্যারেক্টারটা সবাইকে ডাকে, সবাইকে ডেকে বলে, ও টিম মেম্বারদেরকে, আক্কি ছিল, তুষার কাপুরের ক্যারেক্টারটা ছিল, ঐশ্বর্যা রায় ছিল, যে আপনারা এখান থেকে চলে যান, আপনাদেরকে এই লড়াইটা সামিল হতে হবে না, এই লড়াই এবার আমার একার, কারণ এই লড়াইটা এবার সিস্টেমের বিরুদ্ধে হয়ে গেছে, সরকারের বিরুদ্ধে হয়ে গেছে, প্রত্যেক পদে পদে কাটা থাকবে, আমাদেরকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে সকলে মিলে। আমি চাই না আপনারা ইয়ং মানুষ, আপনারা যান, আমার জীবন প্রায় শেষ, আমি লড়বো। তখন আক্কির ক্যারেক্টারটা, যাকে একটা করাপ্টেড পুলিশ অফিসার হিসেবে এস্টাবলিশ করা হয়েছে, ঘুষ টুস নেয়, চান্দাঙ্গারে আসতেই চাইছিল না, যে প্রফেশন নিয়ে একেবারে সিরিয়াস নয়, সেই ক্যারেক্টারটাই কিন্তু সবার আগে বলছে, বাকি সকলের আগে, যে আপনার সঙ্গে আমি শেষ দেখে ছাড়বো, আপনার সঙ্গে আমি শেষ অবধি লড়বো, যদি আপনি আমাকে নাও নেন সঙ্গে, আমি আপনার পিছনে পিছনে হাঁটবো। এইটা হচ্ছে ক্যারেক্টারটা চেঞ্জ। একটা সিন রয়েছে যেখানে দেখবেন তুষার কাপুরের ক্যারেক্টারকে, যার পেছনে শুরু থেকে, যেহেতু তুষার কাপুরের ক্যারেক্টারটা খুব আদর্শবাদী, অমিতাভ বচ্চনের ক্যারেক্টারকে প্রচণ্ড পরিমাণে আইডলাইজ করে, অক্ষয় কুমারের ক্যারেক্টারটা প্রচণ্ড টানা মারে ওকে, কিন্তু অক্ষয় কুমারের ক্যারেক্টারটা লাস্টে এসে তুষার কাপুরের ক্যারেক্টারটাকে বলে, তুই কেন চাকরি ছাড়বি বলছিস ভাই, চাকরি তো আমার ছাড়া উচিত, করাপ্টেড পুলিশ অফিসার তো আমি, নিজের ডিউটিটা আমি সঠিকভাবে করিনি, তুই তো সবসময় আদর্শের পথে চলেছিস। এখন প্রশ্ন হচ্ছে যে এই সিনগুলোর উল্লেখ কেন করছি আপনাদের কাছে। ভালো স্ক্রিন প্লে রাইটিংয়ের নিয়মই এটা, যে একটা সময়ের পরে যখন ক্যারেক্টারটার মধ্যে চেঞ্জ আসবে, ফার্স্টে তার অ্যাকশনসের মধ্যে চেঞ্জ আসবে, এবং তার কাজকর্মের মধ্যে সেই যে পরিবর্তনগুলো, সেগুলো দর্শক ধীরে ধীরে সেটা কখনো সে বুঝে ফিল করছে, অথবা কখনো মনের অজান্তে ফিল করে ফেলছে, কিন্তু সেই ক্যারেক্টারটা চেঞ্জটা, ওই সাটেল চেঞ্জটা সে লক্ষ্য করতে শুরু করে, সে নোটিস করতে শুরু করে, এবং তারপর একটা সময় আসে যখন ক্যারেক্টারটা, তার ভেতরে যে গিল্ট রয়েছে, তার যে একটা বিবেকের মধ্যে দংশন রয়েছে, সেটা সে নিজে অ্যাড্রেস করে থ্রু ডায়লগস। এটাই কিন্তু হওয়া উচিত। যদি একদম শুরুতে যখনই সে বুঝলো নিজের ভুল, তখনই সে ডায়লগসের মাধ্যমে নিজেই নিজের ভুল স্বীকার করছে, নিজের গিল্ট যেটা সেটার ব্যাপারে কথা বলছে, তখন সেটা অ্যামেচিওর রাইটিং হয়ে যায়। প্রো রাইটিং তখনই হবে যখন আগে অ্যাকশনস আসবে, অ্যাকশনস আগে অডিয়েন্সের সঙ্গে কমিউনিকেট করবে, তারপর সেই ক্যারেক্টারটা সেটাকে কেন্দ্র করে তার ডায়লগস থাকবে, হোয়াট এভার, সেই ডায়লগগুলো পরে আসবে, তখন মেলোড্রামাটা প্রপারলি ওয়ার্ক করে। আগে ডায়লগ আসছে, পরে অ্যাকশন আসছে, দ্যাট ইজ নট গুড রাইটিং। এক্সাম্পল দিচ্ছি, একটা সিন রয়েছে যেখানে আক্কি ঐশ্বর্যাকে বলে যে আমি সারা জীবন ধরে যা করেছি, যা ভেবেছি সব ভুল, না ভালো মানুষ হতে পেরেছি, না ভালো পুলিশ অফিসার হতে পেরেছি। এই যে সিনটা, এই সিনটা যদি একদম আনসারি সত্যটা জানতে পারবার পরেই অক্ষয় কুমার যদি ঐশ্বর্যাকে গিয়ে বলতো, তাহলে জিনিসটা খুব বোকা বোকা মনে হতো, যে এত তাড়াতাড়ি চেঞ্জ চলে এলো, এটা কীভাবে সম্ভব, কোনো ডেভেলপমেন্টই নেই। তো সার্টেন ডেভেলপমেন্ট ডিমান্ড করে, তো সেটা অক্ষয় কুমারের ক্যারেক্টারটাকে দেওয়া হয়েছে, চেঞ্জটাকে খুব ধীরে 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 দেখানো হয়েছে। আগে অ্যাকশন সাজেস্ট করছে যে হ্যাঁ ওর মধ্যে চেঞ্জটা এসেছে, এটা হচ্ছে ভালো ক্যারেক্টার রাইটিংয়ের নমুনা। এবার আসি হচ্ছে গাড়িটা খারাপ হওয়া এবং অমিতাভ বচ্চনের নেতৃত্বাধীন টিম, তারা ওই ভুতিয়া বাড়িতে গিয়ে উঠছে। এটা হচ্ছে শ্রীরাম রাঘবনের স্ক্রিন প্লে মাস্টার স্ট্রোক। এটা
মাস্টার স্ট্রোক ছিল। এই বাড়িটার মধ্যে যা যা হয় সেটা এক্সট্রাঅর্ডিনারি। সেই বলে না দিস ইজ সিনেমা, ওই বাড়িটাতে খাকি সিনেমাতে যা যা হয় সেটা হচ্ছে সিনেমা, রিয়েল সিনেমা, পিওর সিনেমা। অনেকেই আপনারা মনে করছেন এই পিওর সিনেমা, রিয়েল সিনেমা এসব টার্ম ইউজ করছি তার কারণ বাড়িটার মধ্যে যে পরিমাণ অ্যাকশন হয়, যেরকম গোলাগুলি চলে, হয়তো সেটার জন্য। ডেফিনেটলি সেটা একটা ভ্যালু অ্যাড করে, কিন্তু সেটার জন্য কিন্তু আমি বলছি না। একটা পার্টিকুলার সিন রয়েছে যেখানে অজয় দেবগানের ক্যারেক্টারটা একজন কনস্টেবল ওই টিমটার মধ্যে যে ছিল, অ্যাকচুয়ালি দুজনকে ডেকে আনে, বলে সাপকো থাপ্পড় মার। তারপর যখন সাপকে থাপ্পড় মারতে চাইছে না, তখন ছোট্ট করে একটা থাপ্পড় মারে, কারণ ভয়ে ভয়ে মারছে, সিনিয়র পুলিশ অফিসার বাচ্চান। তখন অজয় দেবগান পেছনের দিকে তাকিয়ে বলে কালুয়া শোনাই দিয়া। তখন কালুয়া বলে নেই শোনাই দিয়া সাপ। তখন কনস্টেবলটাকে দিয়ে অজয় দেবগানের ক্যারেক্টারটা আরও একবার বাচ্চানকে থাপ্পড় মারে, এবার একদম রিয়েল থাপ্পড় মারে। তখন কালুয়া বলে কালুয়া, তখন কালুয়া বলে হ্যাঁ শোনাই দিয়া সাপ। তো ওই যে পার্টিকুলার সিনটা, ওই সিনটা হচ্ছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা রিয়েলি হিউমিলিয়েটেড ফিল করে। ওই সিনটা শ্রীরাম রাঘবান রেখেছে তার কারণ এতক্ষণ জিনিসটা প্রফেশনাল ছিল, এবার এটাকে পার্সোনাল করতে হবে, ইগোল লড়াই করতে হবে। একজন মার্দের সঙ্গে একজন মার্দের যে ইগোল লড়াই, সেটার থেকে ডেঞ্জারাস কিছু হতে পারে না। আর সেই ইগোল লড়াইটা ক্লোজার পায় একদম ক্লাইম্যাক্সে, যেখানে অমিতাভ বচ্চন অজয় দেবগানকে পেটাচ্ছে এবং অজয় দেবগানও অমিতাভ বচ্চন ক্যারেক্টারটাকে মারছে। সেটা দেখে যখন চারিদিক থেকে পুলিশ ঘিরে ধরেছে অজয় দেবগানের ক্যারেক্টারটাকে, পুলিশ যখন নিচে নেমে আসতে চাইছে, অমিতাভ বচ্চনের ক্যারেক্টার বলে কেউ নিচে নামবে না, অর্থাৎ ও একাই পেটাবে অজয় দেবগানের ক্যারেক্টারটাকে। এবং এমন প্যাদানো শুরু করে দেয় যে অজয় দেবগানের ক্যারেক্টারটা আসলে মারা যেতে যাচ্ছিল, মানে ও মরেই যেত আর কিছুক্ষণ পেটালে। অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা, যাকে গোটা সিনেমা জুড়ে প্রচণ্ড ডিসিপ্লিন দেখিয়েছে, যে আইন বিরুদ্ধ কোনো কাজ করে না এরকম একটা মানুষ, সেই মানুষটাকে এই রকম লেভেলে নিয়ে চলে গেছে অজয় দেবগানের ক্যারেক্টারটা, ওই রকম হিউমিলিয়েশনের জন্য, ওরকম থাপ্পড় মারানোর জন্য জুনিয়র অফিসারদেরকে দিয়ে। কারণ যদি ইগোল লড়াই না হতো তাহলে নিজে হাতে বচ্চন মারতে যেত কেন? ওটা ওর ক্যারেক্টার বিরুদ্ধ কাজ। যেভাবে ক্যারেক্টারটাকে শুরু থেকে দেখানো হয়েছে, ও সমস্ত পুলিশ দিয়ে অজয় দেবগানকে ধরে দিত, গল্প শেষ হয়ে যেত, কিন্তু সেটা হয় না। তো ইগোর লড়াইটা কোথাও একটা এই ছবিটাকে এলিভেট করে। এবং ডেফিনেটলি তার সঙ্গে সঙ্গে পার্সোনাল লস রয়েছে। অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা নিজের টিমের অনেক মানুষজনদেরকে, অনেক মেম্বারদেরকে হারায়। অক্ষয় কুমারের ক্যারেক্টারটা তার মধ্যে একজন। স্ক্রিন প্লে 3 অ্যাক্ট স্ট্রাকচারের মধ্যে সেকেন্ড পিঞ্চ পয়েন্ট বলে একটা বিষয় হয়, যেটা বেসিক্যালি সেকেন্ড অ্যাক্টের একদম লাস্টে আসে এবং সেটা থার্ড অ্যাক্টটাকে কোথাও একটা সেট করে দিয়ে, এস্টাবলিশ করে দিয়ে চলে যায়, স্টেজটাকে সেট করে দেয় থার্ড অ্যাক্টের। সেটা তখনই আসে যখন বেসিক্যালি হিরো নিজের লোয়েস্টে থাকে, অর্থাৎ তখন অডিয়েন্স ডাউট করা শুরু করবে যে হিরো কি আদেও আর পারবে ভিলেনকে হারাতে, আদেও কি সে এভিল ফোর্সকে হারিয়ে সত্যের জয় করাতে পারবে, বা হোয়াট এভার প্রোটাগনিস্ট যে জার্নিটা অ্যাচিভ করতে সেটা কি সে করতে পারবে। তখন অডিয়েন্সও হিরোকে ডাউট করতে শুরু করে দেয়, মানে স্টেকস আর হায়ার দ্যান নেভার বিফোর। সেটাই ছবির মধ্যে এক্স্যাক্টলি কোন ইভেন্টটা, আনসারির মারা যাওয়া। কারণ আনসারিকে অমিতাভ বচ্চনের টিম মুম্বাইতে আনছিল, কারণ ও অ্যাকচুয়ালি সৎ লোক, দেওধরের জন্য ও ফেসে গেছিল। দেওধরকে যদি বধ করতে হতো তাহলে আনসারিকে দরকার, কিন্তু আনসারি যখন মারা যাচ্ছে তখন দেওধরকে তাহলে কীভাবে, অর্থাৎ সব্যসাচী বাবুর ক্যারেক্টারকে কীভাবে অমিতাভ বচ্চন বা তার টিম বধ করবে? ওদের হাতে তার উপায় থাকছে না। সেটাই কিন্তু লোয়েস্ট অ্যাকচুয়ালি প্রোটাগনিস্ট সেই সময় সম্পূর্ণরূপে চারিদিক থেকে, যেটাকে আমরা বলি, বাঁশ খেয়ে গেছে। নাও লেটস টক অ্যাবাউট দ্য লাস্ট সিন অফ দ্য ফিল্ম। এই ছবিটার যে শেষ দৃশ্যটা, সেটা একসঙ্গে এত কিছুকে কভার করে, একসঙ্গে এত জিনিসকে ক্লোজার দেয়, সেই সিনটার মতন ভালো লাস্ট সিন সত্যি বলতে খুব কম ছবির ক্ষেত্রেই আমি দেখেছি। লাস্ট সিনে কি হয়, তুষার কাপুরের ক্যারেক্টারটা অজয় দেবগানকে এনকাউন্টার করে মেরে দেয় চালাকি করে। অজয় দেবগানের ক্যারেক্টারটা দেখবেন বচ্চনের সঙ্গে তার কেন ক্ল্যাশ ছিল একদম প্রাইমারি স্টেজে, সেটাকে নিয়ে একটা ব্যাক স্টোরি ছোট্ট করে দেখানো হয়েছিল। অজয় দেবগানের ক্যারেক্টারটা করতো কি, ইনোসেন্ট মানুষজনদেরকে মেরে দিত এবং ক্রাইম সিন এমনভাবে ফ্যাব্রিকেট করতো যেন দেখে মনে হবে যে পুলিশের উপরে অ্যাটাক করা হয়েছিল, যে কারণে পুলিশ পাল্টা অ্যাটাক করেছে এবং সেখানে মানুষজন মারা গেছে, এরা বেসিক্যালি ক্রিমিনাল ছিল, কিন্তু আসলে এটা ইনোসেন্ট। লাস্ট সিনে দেখবেন তুষার কাপুরের ক্যারেক্টারটা স্টেজ এমনভাবে সেট করে যাতে করে অজয় দেবগানের ক্যারেক্টারটা মনে করবে যে পালিয়ে যেতে পারবে, এবং পালানোর সময় ও তুষার কাপুর যখন ওকে আটকাতে আসে তখন অ্যাটাক করে কনস্টেবলের বন্দুকটা হাতে ধরে, কিন্তু সেটার মধ্যে গুলি ছিল না। তো তুষার কাপুরেরই সেটা সম্পূর্ণরূপে তৈরি করা যে ওই বন্দুকটাতে গুলি থাকবে না, অজয় দেবগানের ক্যারেক্টারটা ফেসে যাবে, কিন্তু এরকমটাও দেখাবে যে অজয় দেবগান অ্যাকচুয়ালি পুলিশকে অ্যাটাক করতে গেছিল, তখন পুলিশ বাধ্য হয়ে এনকাউন্টার করেছে। অর্থাৎ অজয় দেবগানের ক্যারেক্টারটা যে অন্যায়টা করতো, সেই অন্যায়টা যখন ওর সঙ্গে একজন কেউ করলো, সেটা ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়ালো। একটা অদ্ভুত ক্লোজার ভিলেনকে দেওয়া হয়েছে, দুর্দান্ত। এবার অজয় দেবগানের ক্যারেক্টারটাকে সাইডে রাখুন, তুষার কাপুরের ক্যারেক্টারটাকে নিয়ে যদি ভাবেন, পার্টিকুলারলি ক্লাইম্যাক্সের সিনটাকে ভিত্তি করে বলছি, সিনেমার মধ্যে একটা সিন রয়েছে যেখানে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা আনসারিকে গিয়ে বলে, আমি কিন্তু বাচ্চানের মতো নই, মানে বাচ্চানের ক্যারেক্টারটাকে অ্যাড্রেস করে, আমি কিন্তু বাওয়ালি করবে, রাস্তার মধ্যে যখন আমরা তোমাকে নিয়ে যাবো বাওয়ালি করতে দেখবো, এনকাউন্টার করে দেবো। তখন তুষার কাপুরের ক্যারেক্টারটা প্রচণ্ড বেশি রেগে যায় অক্ষয় কুমারের ক্যারেক্টারের উপরে, যে তুমি কেন এরকম অনৈতিক কথা বলছো, পুলিশ অফিসার হিসেবে এটা তোমার দায়িত্ব নয়, তুমি কখনো কাউকে এনকাউন্টার করতে পারো না, তোমাকে সঠিকভাবে পৌঁছে দিতে হয় মুম্বাইতে আনসারিকে। তুষার কাপুরের ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করা হয়েছে এভাবে যে ও প্রচণ্ড বেশি আদর্শবাদী। প্রথমেই বললাম বাচ্চানের ক্যারেক্টারটার মতো হতে চায়, কিন্তু একদম শেষ ভাগে গিয়ে ওকে কিন্তু আমরা সেই সিদ্ধান্ত নিতে দেখলাম যে সিদ্ধান্তটা অক্ষয় কুমার ওর জায়গায় থাকলে নিত, এনকাউন্টার করে দিত। অক্ষয় কুমারের ক্যারেক্টারটা একদম শুরুতে, মনে করুন ভিডিও শুরুতে বলেছিলাম, ও যাই হোক না কেন ও প্র্যাকটিক্যাল,
এবং সেই প্র্যাকটিক্যাল থিঙ্কিংটা তুষার কাপুরের ক্যারেক্টারটা অক্ষয় কুমারের অ্যাবসেন্সে নিজে করলো। অর্থাৎ অক্ষয় কুমারের সঙ্গে ওর যে বিরোধ সারা ছবি জুড়ে একটা আদর্শগত জায়গা থেকে বিরোধ, সেই বিরোধটা কোথাও একটা গিয়ে এক জায়গায় এসে দাঁড়ালো, যেখানে তুষার কাপুরের ক্যারেক্টারটা ফিল করলো যে সামটাইমস প্র্যাকটিক্যাল হওয়াটা আদর্শবাদী হওয়ার থেকে অনেক বেশি দরকারি। হয়তো লাস্ট সিনে অক্ষয় কুমারের প্রেজেন্স নেই, কিন্তু সাটেলভাবে স্ক্রিন প্লে রাইটার শ্রীরাম রাঘবন এবং রাজকুমার সন্তোষী অক্ষয় কুমারের ক্যারেক্টারটার প্রেজেন্স কিন্তু লাস্ট সিনে রেখেছেন। অক্ষয় কুমারের ক্যারেক্টারটা যাকে আমরা জাজ করি যে আদর্শবাদী নয়, কি পুলিশ হয়েছে, ঘুষ নেয়, কিন্তু বাস্তববাদী পুলিশ অফিসারও কিন্তু ডিপার্টমেন্টে দরকার। বিশেষ করে অজয় দেবগানের মতন যে ক্যারেক্টারগুলো এই ছবিতে যে ক্যারেক্টারটা সে প্লে করেছে, এরকম আতঙ্কবাদীদেরকে বধ করবার জন্য কিছু সময় কিন্তু প্র্যাকটিক্যাল হওয়াটা দরকার। অক্ষয় কুমারের মতন পুলিশ অফিসার হওয়া দরকার। শুধুমাত্র বচ্চনের মতন পুলিশ অফিসার হলে হবে না, কোনো একজন হলেই হবে না, দুজনকেই দরকার, দু রকমের নীতিই দরকার। তো এটা ছিল গুড স্ক্রিন প্লে রাইটিং এবং গুড ক্যারেক্টার রাইটিং নিয়ে আলোচনা। খাকি সিনেমাকে কেন্দ্র করে সেই আলোচনা আমি করলাম এতক্ষণ। আর ছবির মধ্যে পারফরমেন্সেস ভালো, অজয় দেবগান ফাটিয়ে কাজ করেছে, দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। সব থেকে ভালো পারফরমেন্সের কথা যদি বলি তাহলে অজয় দেবগান। অমিতাভ বচ্চন দারুণ কাজ করেছে, অক্ষয় কুমার ভালো কাজ করেছে, ঐশ্বর্যা রাই ভালো কাজ করেছে। ছবির মধ্যে প্রত্যেকেরই পারফরমেন্সেস ভালো। ছবির মধ্যে খারাপ দিকটি একেবারেই নেই, খারাপ দিক রয়েছে। প্রকাশ রাজের ক্যারেক্টারটা টুইস্টটা যেভাবে মানে ওটা খুব বাজে লেগেছে, যে আনসারি কো গলি লাগা, অমিতাভ বচ্চন বলে তুমকো ক্যাসে মালুম পাড়া কি আনসারি কো গলি লাগা, এবং তখন বোঝা গেল যে অ্যাকচুয়ালি প্রকাশ রাজের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ভিলেনদের দলেই মিশে রয়েছে, ও আসলে ভালো নয়। এইটা খুব বোকা ছিল। এত ভালো একটা ছবি যেখানে টুইস্টগুলো এত বেশি ওয়ার্ক করে প্রত্যেকটা, খালি এই টুইস্টটা এত জঘন্যভাবে রিভিল হয়। আর একটা যে গান ছিল বাদা রাহা প্যার সে প্যার কা, ওই গানটাও না ছবিতে শেষ 1 ঘন্টার মধ্যে আসে, ওই জায়গায় না গানটা একেবারে ফিট করে না। আর ওই গানটা আমার মনে হয়নি যে আলাদা করে সিনেমাটাকে কোনো রকমভাবে এলিভেট করছে। যেমন আরেকটা গান বললাম নীলি আঁখোনে ইয়ে দিল ডুবা, ওই যে গানটা, সেটা কিন্তু এলিভেট করছে সিনেমাটাকে, মানে কোয়ালিটি বাড়িয়ে দিচ্ছে। এই গানটার ক্ষেত্রে কিন্তু সেটা নয়, গানটা দারুণ গান, কিন্তু সেটা জোর করে ফিট করা। এটা ছিল আজকের ভিডিও। আপনাদের কি মতামত, এই আলোচনাটা আপনাদের কিরকম কি লাগলো আপনারা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্যই ভিডিও করা। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।